দর্শক, যেমনটা দেখছিলাম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। সেই সিরিজ নিয়ে কথা বলতে চাই। এদিকে শেষ হয়ে গেছে এএফসি এশিয়ান কাপ। নারীরা কেমন করলো, ভবিষ্যতে পরিকল্পনা কি, সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। শুভ সকাল। প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। এর আগের বার যখন মিরপুরে পাকিস্তান খেলেছিল তখন বাংলা ওয়াশ হয়েছিল। এখন পাকিস্তান যে দলটাকে নিয়ে আসছে, 6 জনের ডেবুটেন্ট একটা দল নিয়ে আসছে, এখনও তো একটা বাংলা ওয়াশ হতেই পারে। না, হতে পারে। এবং পাকিস্তান দলটা যেভাবে সাজানো হয়েছে, দলটা তো ঘোষণা করা হয়ে গেছে বেশ কিছুদিন হলো এবং খুব আলোচনার জন্ম দিয়ে দলটা ঘোষিত হয়েছে। মানে আমরা যা আলোচনা করবো এটা মোটামুটি সবাই কম বেশি জানে যে 6 জন ডেবুটেন্ট যারা অভিষেকের অপেক্ষায় রয়েছেন এবং যারা বাদ পড়েছেন তারাও খুব আলোচিত নাম। সাইম আইয়ুব এবং একই সাথে বাবর আজম তো ইনফ্যাক্ট ওয়ান ডেতে আপনি যদি চিন্তা করেন, টেস্ট এবং টি-20 এই দুটো ফরম্যাট কিছুটা আনকমফোর্টেবল তার জন্য, বাট ওয়ান ডে ফরম্যাটে বাবর আজমের মানে তার যেই দাপট, সেটাকে আসলে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটাকে ইগনোর করে, এটা আমি মনে করি তাদের লস। আর ইটস ভেরি ক্লিয়ার যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাবর আজম এবং সাইম আইয়ুবের তাদের পারফরমেন্সের প্রভাবটা এসে ওয়ান ডে দলে পড়েছে। খুবই মানে অদ্ভুত এবং অনেকটা বাংলাদেশের ক্রিকেটের মতো, যে আসলে কোথায় কি হলো কিছু বলাটা মুশকিল হয়ে গেল। মানে আপনি টি-20তে খারাপ করেছেন, যে কারণ আপনাকে ওয়ান ডে দল থেকে বাদ দেওয়া হলো। অথচ সাইম আইয়ুবের খুবই ছোট ক্যারিয়ার, ওয়ান ডেতে মনে হয় 17টা ম্যাচ খেলেছেন। আপনি যদি লাস্ট 13টা ইনিংস দেখেন, এর মধ্যে সম্ভবত হয়তো একটু এদিক সেদিক হতে পারে, 3টা সেঞ্চুরি রয়েছে, 2টো হাফ সেঞ্চুরি রয়েছে। তো এত মানে ফ্লাশিং ওয়ান ডে ক্যারিয়ার, এবং সবচেয়ে বড় কথা তার যে বোলিংটা, সেটা মিরপুরের উইকেটের জন্য খুবই খুবই কার্যকরী এবং মাত্রই বিপিএলও খেলে গেছেন। সো সবকিছু মিলিয়ে এই দুজনকে ড্রপ করাটা খুবই সারপ্রাইজিং। বাট আবার যে 6 জনকে নেওয়া হয়েছে, এই 6 জনকে আসলে কিসের উপর বেস করে নেওয়া হয়েছে, এই 6 জন কেন এমন কি হাতি ঘোড়া মেরে ফেললেন যে এই 6 জন আসলে দলে ঢুকে পড়লেন, সেটা খুব মানে খুব অবাকের ব্যাপার। সাহিবজাদা ফারহান, তিনি তো মনে হয় লাস্ট আমি জানি না 50 ওভার্স ফরম্যাট কখন খেলেছেন। হ্যাঁ, ডোমেস্টিকে তো লাস্ট 50 ওভার্স হয়তো লাস্ট 1.5 বছরও খেলেননি মনে হয়। তারপরেও কল আপ পেয়েছেন। এটার পেছনে একটা ব্যাখ্যা থাকতে পারে যে এত ভালো খেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ যে তাকে ইগনোর করাটা ওয়ান ডে থেকে খুব ডিফিকাল্ট ছিল। সেটা না হয় একসেপ্টেড, কারণ 2টো সেঞ্চুরি পেয়েছেন সম্ভবত, হাইয়েস্ট রান গেটার, এবং খুব ভালো পারফর্ম করেছেন। বেশ লম্বা সময় ধরে পাকিস্তানের টি-20 সাইডে খুব ভালো খেলছেন, সেটা ঠিক আছে। বাকিদের যেই আমি একটু নামগুলো আপনাকে দেখেই বলি। আব্দুল সামাদ, যিনি রয়েছেন বেসিক্যালি টি-20 হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত, তিনি দলে ঢুকে পড়েছেন। শ্যামল হোসেন নামে একজন রয়েছেন। মাত সাদাকাতকে আমরা সবাই চিনি, বিপিএল খেলে গেছেন। এই সম্ভবত এই নামগুলোর মধ্যে এই নামটাই একটু উজ্জ্বল নাম, যে নামটা আসলে হয়তো এই ফরম্যাটটাতে খুব ভালো পারফর্ম করতে পারে। এছাড়া কাজী গৌরী বলে একজন আছেন এবং সাদ মাসুদ বলে একজন আছেন। এমন কিছু করেননি তারা লিস্ট এতে যে তাদেরকে আসলে ওয়ান ডে টিমটাতে ব্যাপারটা কি এমন হতে পারে তাই বলুন তো? যেমন আমরা দেখি যে যখন বাংলাদেশ দলের আসলে প্লেয়াররা ফর্মে থাকে না বা চায় যে তাদের বেঞ্চটা একটু স্ট্রং করতে, বা সবারই তো এখন টার্গেট হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপ, তো পাকিস্তানকে বাংলাদেশকে আসলে সেই এক্সপেরিমেন্টের জন্য বেছে নিয়েছে কিনা, যে বাংলাদেশ ওকে তারা আপ টু দ্য মার্কে নেই ওডিআই ফরম্যাটে, তাহলে তাদের এক্সপেরিমেন্টটা চালানো হোক এখন, এইটা কি ভেবেছেন? এটা হতে পারে, এটা একটা বেশ ভালো পয়েন্ট কনা। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে বাংলাদেশ ওয়ান ডেতে ভালো করছে না রিসেন্ট পাস্টে, কিন্তু বাংলাদেশ ওয়ান ডেতেই ভালো করে থাকে, স্পেশালি যখন বাংলাদেশ নিজের মাঠে খেলে। এবং নিজের মাঠে বাংলাদেশ খুব ভালো দল। এখন মানে আমি জানি না যে আসলে এত বড় সাহসটা তারা কীভাবে দেখালো। অবশ্য অন দ্য কন্ট্রারি, আপনি যদি পাকিস্তানের এই 6 জনকে, মানে সাহিবজাদা ফারহানকে যদি আমি মনে করি যে ঠিক আছে, ইটস এ গুড চয়েস, বাকি 5টা নিউ কামারের মধ্যে একজন মনে হয় স্পিনার রয়েছেন, বাকি 4টা ব্যাটার রয়েছেন, এদেরকে যদি আপনি একপাশে সরিয়ে দেন, ওভারঅল টিমটা কিন্তু খুব মানে সলিড একটা টিম। মানে আপনি যদি বোলিং অ্যাটাকের দিকে যান, দে হ্যাভ শাহিন আফ্রিদি, দে হ্যাভ আবরার, তাদের হোসেন তালাতের স্পিনটা তাদের কাজে লাগবে, তাদের ফাহিম আশরাফের বোলিংটা তো যে কোনো ফরম্যাটেই খুব ভালো। সো তাদের বোলিংটা কিন্তু ঠিকঠাক। আবার ব্যাটিংয়ে যদি আপনি আসেন, যে সামহাউ সালমান আগা, যিনি টি-20 ক্যাপ্টেন ছিলেন, তিনি ওই যে মানে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে ওয়ানডে দলে জায়গাটা করে ফেলেছেন। এবং সবকিছু মিলিয়ে আমার কাছে বাবর আজম, সাইম আইয়ুব না থাকলেও ওভারঅল যে ওয়ানডে ব্যাটিং তাদের টিমটা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর জন্য বেশ শক্তিশালী। সাহিবজাদা ফারহান আমরা মনে হয় যে ফর্মটা রয়েছে ওয়ানডেতে, টি-20তে সেটাকে ক্যারি করবেন, এবং স্পেশালি মিরপুরে যদি বিপিএলও ভালো খেলে গেছেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো একটা দল তো পাকিস্তান হয়েছে। তাই বলুন তো, আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছি, আমরা একটু ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। এশিয়ান কাপে ইতিহাস লিখেছে বাংলার মেয়েরা, তারা অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা আসলে
এক্সপেকটেশনের জায়গা থেকে হয়তো আরো কিছু বেটার চেয়েছিলাম। 11টা গোল হজম করেছে, বিনিময়ে কোনো গোল করতে পারেনি। সব থেকে বড় কথা, গতকাল ম্যাচ শেষের পর পিটার বাটলার একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো আর ফিরবেন না বা এই দলের দায়িত্বে থাকবেন না। অনেক অভিযোগ, আসলে অনেক কিছু জানিয়েছেন। একটা কথা তিনি বলেছেন, তিনি আসলে ম্যাজিশিয়ান না, মানে কোনো কিছু ছাড়া আসলে এশিয়ান কাপের মতো এত বড় মঞ্চে আসলে পেরে ওঠা যায় না। সব মিলে আপনার কি অবজারভেশন? তো খুবই যৌক্তিক তিনি যে দাবিগুলো করেছেন, যে স্পষ্টভাবে বলেছেন ব্রিটিশ হওয়ারই একটা সুবিধা, মানে আপনি কালচারটা যেটা এমন একটা কালচার থেকে এসেছেন যেখানে আমাদের তো ধরেন এখানে অনেক কিছু আমরা বলতে পারি না। বাংলাদেশ কালচারে হচ্ছে যে খালি তুমি মানে শাসকের দাবানলে থাকো, তার ছায়াতলে থাকো এবং কিছু বলার সুযোগটা থাকে না। তিনি অনেক কিছু স্পষ্ট বলেছেন। ম্যাজিশিয়ান কথাটা এর আগেও বলেছেন, সম্ভবত এশিয়ান কাপে ফ্লাই করার আগেও বলেছিলেন যে আমি চাইলেই সবকিছু করতে পারবো না, সো আমাকে যে সাপোর্টটা দিতে হবে, এই সাপোর্টটা ঠিকমতো পাননি এবং সেটার ফলাফলই তিনি হয়তো বলছেন 11টা গোল। আমি মনে করি বাংলাদেশ কালকে ইনিশিয়ালি ওই গোলটা হজম না করলে, আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বাংলাদেশ ওয়াজ ফ্যাবুলাস, খুব ভালো খেলছিল এবং বাংলাদেশের মেয়েদের ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট যে উজবেকিস্তানদের সাথে বাংলাদেশের যে কাঁধের উচ্চতার যেই মানে তারতম্যটা, সেই পার্থক্যটার পরেও এবং স্প্রিন্টেও, মানে আপনি যখন ফিজিক্যালি একটু লম্বা হবেন তখন দৌড়েও কিন্তু অনেকখানি অ্যাডভান্টেজ থাকে, যেটা উজবেকরা খুব ভালো পাচ্ছিল। বাংলাদেশ ওইখানে স্প্রিন্টেও বাংলাদেশের মেয়েরা পিছিয়ে ছিল। তারপরও এবং ফুটবল এটা খুব ইম্পর্টেন্ট, আপনি যখন শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে খেলবেন তখন লং রানে যখন আপনার ডি বক্স থেকে বা মাঝমাঠ থেকে লম্বা বল ছুঁড়ে ফেলা হবে, তখন তো বলটাকে নামাতে হবে, তো বলটাকে রিচ করতে হবে। সো ওই স্প্রিন্টটা কিন্তু আপনি হাইটে কম হয়ে গেলে ডিফিকাল্ট হয়ে যায়। ঋতুপর্ণা ওই জায়গায় কিছুটা ব্যতিক্রম, তিনি মানে হাইটটা কম হলেও খুব দ্রুত দৌড়াতে পারেন, রাইট। সো বাংলাদেশ একটা সময় স্পেশালি আপনার বিরতির আগে তো খুব ভালো খেলেছে, বিরতির পরেও চাপটা ধরে রেখেছিল, কিন্তু হয় কি যে হাই প্রেস, এক্সট্রা হাই প্রেস করতে গিয়ে আপনি যখন আপনার ডিফেন্সটাকে একদম উন্মুক্ত করে দেন, তখন এরকম শক্তিশালী অপোনেন্ট যারা র্যাঙ্কিংয়ে আপনার থেকে 50 ধাপেরও বেশি এগিয়ে রয়েছে, যারা টপ 50 ফুটবল প্লেয়িং কান্ট্রির মধ্যে রয়েছে মেয়েদের ওয়ার্ল্ডে, তাদের সাথে আপনি চাইলে তো এত করতে পারবেন। এবং ইকুয়েশনটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল, যে বাংলাদেশের যেমন একটা টার্গেট ছিল যে আমরা উজবেকিস্তানকে হারাবোই, উজবেকের একটা টার্গেট ছিল আমরা বাংলাদেশকে 4 গোল দিব, ওদের একটা ইকুয়েশনের হিসেব ছিল এবং ওরা গুনে গুনে 4টা গোলই দিয়েছে। সো আমার কাছে মনে হয় যে বেশি হাই প্রেস করে ফেলেছিলেন অতিরিক্ত, এবং ডিফেন্স লাইন অনেক উপরে ছিল। আপনার ব্যাকলাইন যদি এত উপরে থাকে সেক্ষেত্রে আপনি কাউন্টার অ্যাটাকে ওই এই ধরনের ওদের সাথে পারাটা, হ্যাঁ মানে এই ধরনের টিমের এগেইনস্টে কাউন্টার অ্যাটাকে আপনি যখন ব্যাকে আবার ফিরে আসবেন ওই ডি বক্সে, আপনি আসলে কুলিয়ে উঠতে পারেন। বাংলাদেশ পারেও নেই, বাকি যে 3টা গোল খেয়েছে তারা এই কারণেই খেয়েছে। আমি মনে করি বাফুফের সাথে তার যে দ্বন্দ্ব, এবং তিনি যেভাবে বলেছেন, যে শব্দগুলো বলে খুব মজা মজা লেগেছে আমার কাছে। যেমন বলেছেন যে আমি এখন দেশে ফিরে গিয়ে আমার কুকুরকে নিয়ে হাঁটবো, আমি হ্যাঁ আমার স্ত্রীর সাথে কথা, মাথা ঠান্ডা রাখবো, আমি এই মুহূর্তে ওগুলো বেশি জরুরি রাদার দেন থিঙ্কিং অফ বাংলাদেশ ফুটবল। সো আমার কাছে মনে হয় যে এটা একটা সতর্ক বাণী, এবং এই জায়গাটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আর একটু সতর্কতার সাথে তারা যদি বিষয়গুলো ডিল করে, কারণ যেই লেয়ারটাতে বাংলাদেশের মেয়েদের ফুটবল এখন গিয়েছে, বাংলাদেশের মেয়েদের ফুটবল, এটা আমার মনে হয় যখন বাংলাদেশ মেয়েদের ফুটবল খেলা শুরু করেছে তখন তো বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা এই জায়গাটা স্বপ্নটাও দেখেননি। একেবারেই তাই। খুব সম্ভবত 2010-এ তারা আসলে প্রফেশনাল ফুটবল খেলা শুরু করছে, সেখান থেকে এত অল্প সময়ের মধ্যে এশিয়ান কাপে জায়গা করা, হয়তো সেটাই আসলে সেই ভারটাই নিতে পারেনি বাংলাদেশের ফুটবল ফেডারেশন। এই জন্য আসলে তাদেরও এক্সপেকটেশন ছিল শুধুমাত্র অংশগ্রহণ করে অস্ট্রেলিয়ার হাওয়া বাতাস দেখে আসুক, তারপরের বার নিশ্চয়ই ভালো প্রিপারেশন নেবে। তারপরেও বাটলার যেগুলো আসলে বলে গেছেন, আসবেন কি আসবেন না সেটা তো আসলে পরের ব্যাপার, সেগুলো নিশ্চয়ই মাথায় থাকবে। এবং আমরা দিন শেষে চাই যে দেশের ফুটবলটাও এগিয়ে যাক। তাই বলন্ত অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেটার ফুটবল নিয়ে। আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক তাই বলন্ত।